সীমান্তে আবারও পুশিনের চেষ্টা বিএসএফের। 24 ঘন্টায় 10টি বর্ডার এলাকায় ভারতীয় রক্ষী বাহিনীর অপচেষ্টা প্রতিহত। ফেলে পাঠানো কাউকেই ঢুকতে দেবে না বিজিবি। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে মাঠে কাজ করতে গিয়ে 4 দিনে 4 জনের মৃত্যু। খেতে কাজ করা তো কঠিন, কোন সময় যে স্টুক করে মরে যাওয়া আর কোনো নিশ্চয় তাই না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয়। সড়ক দুর্ঘটনায় কয়েক জেলায় 9 জনের প্রাণহানি। ঈদের আগে পরের দুর্ঘটনায় 281 জনের মৃত্যু। 292টি দুর্ঘটনার অর্ধেকই ঘটেছে মোটরসাইকেলের কারণে। হাম ও উপসর্গে আজ প্রাণ গেছে আরও 4 জনের। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে ধুঁকছে শরীয়তপুরের সদর হাসপাতাল। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক। কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জরায়ু স্তন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। বাল্যবিয়ে ও অপুষ্টিকর খাদ্যাভ্যাসকে কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা। তো এটা তো আসলে একটা ভাইরাসের আক্রমণে হয়, যেটা এইচপিভি নামক একটা ভাইরাসের কারণে হচ্ছে। একটা হট হিউমিড ওয়েদারে বা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই ভাইরাসটা কিন্তু সবচেয়ে বেশি সাস্টেইন করে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 24 ঘন্টায় 10টি বর্ডার এলাকায় এই অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজিবি। সজাগ রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা। বিএসএফের ঠেলে দেয়া নারী শিশুসহ 28 জনের অবস্থান সীমান্তের শূন্যরেখায়। বিজিবি ও স্থানীয়রা জানায়, গভীর রাতে 28 জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবির টহল দল। বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানো 28 জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, পুশিন করা কাউকেই কোনোভাবেই বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। তাদেরকে আমরা শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় রাখি, যাতে করে তারা কোনোভাবেই বাংলাদেশের সীমানা অতিক্রম করে বাংলাদেশ আসতে না পারে। আমরা অলরেডি বিএসএফ এর সাথে যোগাযোগ করেছি, যাতে করে তারা আমাদের কূটনৈতিক ভাবে যোগাযোগ করে এটা যদি বাংলাদেশি নাগরিক হয় হস্তান্তর করার জন্য। আদারওয়াইজ আমরা কোনোভাবেই তাদের এই পুশিনকৃত এই 28 জনকে গ্রহণ করতে পারব। এদিকে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 24 ঘন্টায় ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে বিএসএফের 10টি পুশিনের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। এছাড়া পুশিনের উদ্দেশ্যে আরও কয়েকটি সীমান্তে কিছু সংখ্যক মানুষকে জড়ো করার তথ্য মেলায় সেসব বর্ডারে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, সীমান্ত এলাকার খবর আপনাদেরকে জানাতে চাই। সেটি জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। জুয়েল, সীমান্তে কি এখনো পুশিন চেষ্টা অব্যাহত রয়েছে কিনা সেটি জানাবেন। এছাড়া সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? রেজা, চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে আমি এখন আছি এই মুহূর্তে। আসলে ইন্টারনেট সংযোগের কারণে কিন্তু আমি সীমান্তের 2-3 কিলোমিটার ছেড়ে এসেছি। এই জায়গাটা নাসিরা বাজার বাঙ্গাবাড়ি বলে। আসলে এই এলাকায় সকাল থেকেই কিন্তু এই পুশিনের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু স্বাভাবিকভাবে উত্তেজনা বিরাজ করছে। এখানকার যারা মানুষ রয়েছেন তারা সকলেই কিন্তু বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ অলমোস্ট কিন্তু এই বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল। বিজিবি এবং স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু সম্মিলিতভাবে এই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ
তাদের যে তৎপরতা সেটা কিন্তু তারা ঠেকিয়ে দিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি ঘটনা আছে সেটি হচ্ছে যে দুপুরবেলায় যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়, তারা কিন্তু ভারতের নোম্যান্স ল্যান্ডের ভিতরে যায় এবং ভারতীয় বিএসএফ কিন্তু তাদেরকে খাবার মানে দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশের যে সীমান্ত 150 গড়ের যে নোম্যান্স ল্যান্ড শূন্য রেখা সেখানে তারা ছিল, সেখান থেকে কিন্তু তারা সরে ভারতের অভ্যন্তরে চলে গেছে। বিএসএফ তাদেরকে নিয়ে অবস্থান করছে। অর্থাৎ এটুকু এলাকাবাসী এবং বিজিবি যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশিং করার জন্য বিএসএফ যে অপতৎপরতা চালাচ্ছে সেই অপতৎপরতা তারা রুখে দিয়েছেন এবং কোনোভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এখন পর্যন্ত কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই বাঙ্গাবাড়ি সীমান্তে যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকটা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেটি ভালো দিক সেটা কিন্তু বিজিবি এবং বিজিবির যে প্রতিহত করেছে যে তাদেরকে পুশিনের চেষ্টা এবং সীমান্তের শূন্যরেখা তাদের অবস্থান থেকে সরে যেতে বলেছে। তারপর কিন্তু তারা দুপুরের পর থেকেই তারা ভারতীয় অংশে কিন্তু গিয়ে সেখানে অবস্থান করছে এবং সেখানে কিন্তু 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। তারাও কিন্তু আসলে এই বৈরী আবহাওয়ার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। এই ধরনের কর্মকাণ্ডকে নিয়ে এলাকাবাসী যেটা বলছিলেন সেটা অত্যন্ত অমানবিক এবং ন্যাক্কারজনক। কারণ বাংলাদেশে দুই দেশের মধ্যে যে আন্তর্জাতিক আইন রয়েছে বা আন্তর্জাতিক সীমারেখা রক্ষার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম রয়েছে সেটা তাদের দুই দেশের পরামর্শ বা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। একতরফাভাবে বিএসএফের এই ধরনের পুশিনের ঘটনা এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আসলে মানবাধিকারও লঙ্ঘন। সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানকার জনগণ এবং বিজিবি তৎপর রয়েছেন এবং তারা পাহারা দিচ্ছেন। তারা এখন পর্যন্ত আমাদেরকে যে জিনিসটি বলছেন যে তারা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে কাউকে যদি জোর করে ভারত পুশিন করে সেটা কোনোভাবে মেনে নেওয়া হবে না এবং প্রত্যেকটা জায়গায় যে ধরনের যেভাবেই হোক বা যখনই তারা এই ধরনের অপতৎপরতা চালাক তখন কিন্তু এই জিনিসটা তারা বন্ধ করে দিবে বা এবং সেই জন্য তারা বিজিবি তৎপর হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মনোয়ার হোসেন জুয়েল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে যেতে চাই পঞ্চগড়ে। সেখানে পঞ্চগড় সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রনি, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি কতটা জোরদার করা হয়েছে সে খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। রনি, রাজা, সারা দেশের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় যে পুশিন রোধের যে বিজিবির যে টহল সেটি কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়েই কিন্তু আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে কয়েকশো গজ দূরেই কিন্তু ভারতীয় সীমান্ত। এই সীমান্তে কিন্তু আমরা দেখছি বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা নজরদারি এবং তারা কিন্তু টহল জোরদার করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে তারা বিভিন্ন যে সীমান্ত এলাকা রয়েছে সীমান্ত এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান এবং স্থানীয় মানুষদের সাথে নিয়ে তারা কিন্তু বিভিন্ন সচেতনতামূলক কিন্তু তারা ক্যাম্পেইন পরিচালনা করছে এবং মানুষকে সচেতন করছেন। এবং আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, বাংলাবান্ধা স্থল বন্দর সহ পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু টহলের পাশাপাশি দেখেছি কোনো অজ্ঞাত মানুষকে দেখলে, অপরিচিত মানুষকে দেখলেই কিন্তু তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আগে তথ্য আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ে কিন্তু মোট 135 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্ত এলাকায় কিন্তু 3টি ব্যাটালিয়ন অর্থাৎ নীলফামারী ব্যাটালিয়ন পঞ্চগড় এবং ঠাকুরগাঁ 3টি ব্যাটালিয়নের যারা বিজিবি সদস্য রয়েছে তারা মূলত এই সীমান্ত এলাকায় টহল করে দেন। আমি কিছুক্ষণ আগে পঞ্চগড় 18 বিজিবির যিনি সিও মহোদয় রয়েছেন তার সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু টহল জোরদার করেছেন এবং তারা পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক বৈঠক, উঠান বৈঠক সহ মাইকিং করছেন। এবং পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত এলাকা রয়েছে, বিভিন্ন গ্রাম রয়েছে, গ্রামে কিন্তু আমরা দেখেছি যে মাইকিং প্রচারণা সহ বিভিন্ন সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু বিজিবি তাদের টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছেন যেন ভারত থেকে কোনো পুশিনের চেষ্টা করা না হয়। যেহেতু গত 2-1 বছর আমরা দেখেছি পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় অনুপ্রবেশ এবং পুশিন হয়েছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেখছি যে বিজেপি কিন্তু এবার অনেকটাই তাদের টহল জোরদার করেছেন, তারা অনেকটা তৎপর হয়েছেন এবং তারা কিন্তু বারবার সাধারণ মানুষকে সচেতন করছেন এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের যে টহল সেটি কিন্তু তারা করছেন। এবং বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছি বিজেপি কিন্তু তাদের বিভিন্ন টহলের পাশাপাশি তাদের কিন্তু জনবলও তারা কিন্তু অনেকটা বাড়িয়েছে। রাজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রনি মিয়াজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দেশের 40টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই কাঠফাটা রোদের তীব্রতা, কিন্তু তাপমাত্রা অনুযায়ী গরম অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ থেকে পরবর্তী 48 ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে তপ্ত বাতাস শান্ত হবে, তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মানুষ হাসপাস করছে গরমে গরমে দেখেন বাজার করতে যাই পুরা কাহিনী গেছে, কঠিন রোদ। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয়। খরতাপে পুড়ছে দেশের বেশিরভাগ অঞ্চল। কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। অতিরিক্ত গরমে অসুস্থ নানা বয়সী মানুষ, গরমজনিত রোগে হাসপাতালগুলোয় বেড়েছে রোগীর চাপ। এরই মধ্যে মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 4 জন। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সূর্যের প্রখরতায় যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল গড়াতে অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া। ভ্যাপসা গরমে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন। তবে জীবিকার তাগিদে খোলা আকাশের নিচেই কাজ করতে হচ্ছে কৃষককে। কৃষিকাজে অসুস্থ হয়ে 4 দিনে মারা গেছেন 4 জন। অতিরিক্ত গরমে পানি শূন্যতায় ভুগছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া জ্বর আক্রান্ত রোগী। গরমে একবারে স্ট্রোক করে ফেলছে। এখন আমরা কোনো মতো হাসপাতালে নিয়ে যাতে যাওয়ার অবস্থায় মারা গেছে। বাইরে তো বাড়ানি যায় না, খেতে কাজ করা তো কঠিন। কোন সময় যে স্ট্রোক করে মরে যাওয়া আর কোনো নিশ্চয়তাই নাই। 1 ঘন্টা পর পর যারা গাছতলা যায় আপনারা জোরানি একটু পানি বুনি খায় আবার মাঠে কাজ করি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতা। ফলে অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। এই তাপদাহের বিরূপ প্রভাব পড়েছে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর উপরও। এরকম গরম চলতে থাকলে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। গরমের পর তাপমাত্রায় ভাড়া আমরা মারতেই পারতেছি না। 10 টাকা মাল গেলেও খুব আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় লাগতেছে। গরমে বাইরে হইতে পারতাছি না, আমাদের কাজ বাজ ভালো করে করতে পারতাছি না। চিকিৎসকদের মতে এ ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোক, পানি শূন্যতা এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা ছায়াযুক্ত স্থানে তারা বসবাস করবে। অপ্রয়োজনীয় রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তাপ থেকে বাঁচতে সবার পক্ষে হয়তো ঘরে বসে থাকা সম্ভব নয়, কিন্তু সঙ্গে পানি, ছাতা কিংবা কিছুক্ষণ পরপর গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিলে নিজের সুরক্ষা নিজেই নিতে পারবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, যাত্রী নিতে সেখানে হঠাৎই ব্রেক করে অটোরিকশাটি। যাত্রীবাহী বাস ঠিক পেছনে থাকায় সময় মতো ব্রেক করতে পারেনি। পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সামনের আরেকটি বাসের সাথে রিকশার ধাক্কা লাগে। 2 বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক ও এক যাত্রী। আহত 2 জনকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বাস চালক। এদিকে পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। দুপুরে পিরোজপুর বরিশাল মহাসড়কের ডুমুরিতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর ও দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 6 জনের।
এবার ঈদ উল আজহার আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে ২৯২টি দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন ২৮১ জন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং শিশুর সংখ্যা ৪৮। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে ২৯২টি দুর্ঘটনার মধ্যে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনা, ১৩টি নৌপথ এবং ২২টি রেলপথ দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ঢাকা বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন, আর সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে, যেখানে ৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। হাম ও উপসর্গে গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৪ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,২০৫ জন। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা হল ২৩ জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৫৭ জন। মোট চিকিৎসাধীন ২৭৬ জন। ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৩৬ জন। হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৩ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আমরা শহীদ শামসুদ্দিন হাসপাতালে আসছি, চিকিৎসা নিতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু সুস্থের দিকে আছে। আমার টিকা দিছি বলতে আমার স্কুল স্মরণ নাই, স্কুলও টিকা দিছে, স্কুলে কি টিকা দিছে তা আমি জানি। আমাদের হাসপাতালে বা ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে আমি বলবো রোগী ভর্তির হার আমরা বল কিছুটা ঊর্ধ্বমুখী। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলমান বা যারা বাদ পড়েছে শিশু তাদেরকেও নিকটস্থ রুটিন পিআই টিকাদান কেন্দ্রে তাদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি অল্প কয়েকদিনের ভিতরেই সেটা কমে আসবে। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, কিন্তু কমছে না চিকিৎসকের সংকট। প্রয়োজনের তুলনায় নেই আধুনিক যন্ত্রপাতিও। একদিকে অপ্রতুল জনবল, অন্যদিকে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা। এই দুইয়ের চাপে ধুঁকছে শরীয়তপুরের স্বাস্থ্যখাত। এরই মধ্যে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলার স্বাস্থ্যখাতে। প্রশ্ন উঠেছে, নিরাপত্তাহীনতা আর সংকটের এই বৃত্তে প্রকৃত স্বাস্থ্যসেবা কতটুকু মিলবে? ১৬ মে শুক্রবার রাত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শরীয়তপুর সদর হাসপাতাল। রোগীর স্বজন ও বহিরাগতদের হামলার শিকার হন হাসপাতালের নবীন চিকিৎসক নাসির ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় রাজধানী ঢাকায়। সেই ঘটনার রেশ এখনো রয়ে গেছে পুরো জেলার স্বাস্থ্যখাতে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় চিকিৎসকরা সকলেই চাচ্ছেন নিরাপদ কর্মপরিবেশ। কেউ আবার ভাবছেন বদলির কথা। ডাক্তার কম থাকাতে রোগীর চাপটা বেশি থাকাতে হলে এইসব ঘটনাটা হয়, কিন্তু এই ঘটনাটা এটা উচিত না। এরকম হতে চাইলে এবার এই স্বাস্থ্যসেবা শূন্য হয়ে পড়বে। আমাদের এই হাসপাতালের নিরাপত্তার অভাব বরাবরই, এবং এই নিরাপত্তাহীনতায় আমরা চরমে পৌঁছায় গিয়েছে। আমরা যখন রাতে ডিউটি করি তখন রাতে নিরাপত্তা কর্মী নাই বললেই চলে। শরীয়তপুর সদর হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে ৭২টি, অথচ কর্মরত মাত্র ২৮ জন, অর্থাৎ অর্ধেকেরও কম জনবল দিয়ে প্রতিদিন সামলাতে হচ্ছে শত শত রোগী। শুধু চিকিৎসক সংকটই নয়, রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, শয্যাও সীমিত। ভোগান্তি আরও বেড়েছে ৫ বছরেও নতুন হাসপাতাল ভবন চালু না হওয়ায়। ফলে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগী ও স্বজনদের ক্ষোভ কখনো রূপ নিচ্ছে বাকবিতণ্ডায়, কখনো হামলায়। এক জায়গায় টানলে কিন্তু আরেক জায়গায় গ্যাপ হয়ে যায়, এবং এই গ্যাপটার কারণেই মাঝে মাঝে সমস্যাগুলো দেখা দেয়। তবে তারপরেও আমাদের মানুষের সহনশীল হওয়া উচিত। এখানে সরকারের দায়িত্ব, সরকার এখানে সিসিইউ লাগলে দিবে, আইসিইউ লাগলে দিবে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট যা লাগে সরকার দিবে, সরকার কেন দিচ্ছে না? জেলার স্বাস্থ্যখাতের এমন নাজুক অবস্থার জন্য পরিকল্পনার ঘাট থেকে দুষছেন সচেতন নাগরিকরা। সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করলেন সিভিল সার্জন। এই হসপিটালের যেই ডাক্তারের যে শূন্য পদগুলো রয়েছে, অতি দ্রুত এই সরকার এই শূন্য পদগুলোকে ফিল আপ করবেন, করে এই ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করুন। কাঙ্ক্ষিত সেবা পেতে হলে তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং খুব দ্রুত আমাদের জনবল সংকট সহ অন্য যে সংকট আছে সেগুলোর সমাধান করতে হবে। চিকিৎসক নেই, যন্ত্রপাতি নেই, নেই নিরাপদ কর্মপরিবেশও। এমন বাস্তবতায় ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্যসেবা। চিকিৎসকদের প্রশ্ন, আর কত হামলা, কত সংকটের পর নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক? এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬০ জন। সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউপি মেম্বার কফিল ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। আহত হন অন্তত ৬০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জরায়ু স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিয়ে, অপুষ্টিকর খাদ্যাভ্যাস ও তাপমাত্রা বৃদ্ধির কারণে দিন দিন বাড়ছে এই মরণব্যাধির প্রকোপ। উদ্বিগ্ন না হয়ে সঠিক চিকিৎসা নেওয়া, পরিবেশ দূষণ কমানো ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা, পুরুষের পাশাপাশি মাঠের সমান তালে কাজ করছেন কুড়িগ্রামের নারীরাও। কৃষির চাকা সচল রাখতে যাদের এমন অবদান, প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে সেই নারীদের মধ্যেই দিন দিন বাড়ছে মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি। মহিলা মানুষের প্রতি সব মাসে যে অসুস্থ হয়, ওইটা চিকিৎসা আমরা করতে পারিনি, খাইনি, অভাব, পুষ্টি খাবার পাইনি, ওষুধপাতির নাগাল পাইনি। জরায়ুর সমস্যা, তলপেট ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, সবসময় ওই টাটায় জলে ঝাঁঝায় ঠিক থাকতে পারিনি। কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে ২০০৯ থেকে ২৫ সাল পর্যন্ত জরায়ু পরীক্ষা হয়েছে ২১,৩৪৪ জনের। এর মধ্যে ক্যান্সার শনাক্ত ৫১২ জন। ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষা হয় ২১,৩৭১ জনের। এর মধ্যে শনাক্ত ৬০ জন। সাধারণত ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের মধ্যেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে প্রতিদিন নতুন নতুন মা বা রোগী আসে। মূলত বাল্যবিবাহ, হেবিচুয়াল অ্যাবর্শন, একাধিক শারীরিক সম্পর্ক, এছাড়া নানা কারণে জরায়ু ক্যান্সার বা স্তন ক্যান্সার হতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর জেলায় গড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত। এতে বায়ুমণ্ডলে ক্ষতিকর রাসায়নিক কার্সিনোজেনের সংস্পর্শের কারণে দিন দিন বাড়ছে জরায়ু ও স্তন ক্যান্সারের ঝুঁকি। এছাড়া আবহাওয়া পরিবর্তনের ফলে বন্যা ও খরায় পানি দূষণ ঘটছে মারাত্মকভাবে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে কয়েক গুণ। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা সকাল ভোরবেলায় আমরা কাজে আসি, আর অনেক কষ্ট হয় কাজে। সেই গরম হয়, মাথা ব্যথা করে, সেই পানির তিয়াস লাগে খুব। কুড়িগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিগত এক দশকে কুড়িগ্রামে 0.5 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শিল্প বিপ্লবের ফলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলো বাড়ার কারণে বিভিন্ন কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের বিস্তার ঘটেছে। এর বিরূপ প্রভাব পড়ছে সমগ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের উপর। চিকিৎসকরা বলছেন, দারিদ্র্যপীড়িত এই অঞ্চলের নারীরা বাল্যবিয়ে, তামাকজাত পণ্য ব্যবহার, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন নয়। এই মরণব্যাধি থেকে রেহাই পেতে তাই পরিবেশ দূষণ কমানো, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং, বাল্যবিয়ে রোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। তো এটা তো আসলে একটা ভাইরাসের আক্রমণে হয়, যেটা এইচপিভি নামক একটা ভাইরাসের কারণে হচ্ছে। তো এই ভাইরাসটার একটা প্রবণতা আছে, যেটা হচ্ছে একটা হট হিউমিড ওয়েদারে বা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই ভাইরাসটা কিন্তু সবচেয়ে বেশি সাস্টেইন করে। কুড়িগ্রামের 9টি উপজেলায় প্রায় 23 লাখ মানুষের বসবাস। এর মধ্যে প্রায় 12 লাখই নারী। জারিন অর্নি, যমুনা নিউজ। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও 2 মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি এইটি হত্যাকাণ্ড। গতকাল বিকেলে ডাকবাংলোর কর্মীরা একটি রুমে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম থেকে মা ইতি রানী ও 2 মেয়ে আরাবা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। নিহত ইতি ওই ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে কাজ করছে পুলিশ। রুম থেকে পাওয়া গেছে বেশ কিছু ঘুমের ট্যাবলেট। 8 মাস আগে কুমিল্লার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয়েছিল 54 বছরের মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হলেও তারা ধরা ছোঁয়ার বাইরে। উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। এরই মধ্যে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।
17 অক্টোবর 2025 কুমিল্লার রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় খাটের নিচ থেকে উদ্ধার হয় মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করলেও সময়ের সাথে তদন্তের গতিও থমকে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল, তবে কাউকেই আনা হয়নি আইনের আওতায়। উল্টো তদন্তের অগ্রগতি দেখানোর আশ্বাস দিয়ে 2 দফায় $1.5 লক্ষ টাকা নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মার এভাবে মৃত্যু কোনো সন্তান তো মানে নিতে পারে না স্যার। বিচার চাই, কঠিন বিচার। আমাদেরকে এতিম করে দিয়ে গেছে, যারা করছে তারাও তো কোনো না মা বাবার সন্তান। আমার মাকে হত্যা করা হইলো, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিচার পাই নাই। আমি এসআই ফিরোজকে জিজ্ঞাসা করি, আপনি আমাদের সিটি ফুটেজ এটা মেইন কপি কিভাবে হারান? সে আমার দিকে রুখে আসে, আমাকে মারার ভঙ্গিতে তেড়ে আসে। ওনাকে আমি ক্যাশ 25,000 টাকা খামে করে দেই। তারপরে আরেকবার 2 দিন পরে আরেকটা হচ্ছে বিকাশে পাঠাই 25,000-এর মতো। বিষয়টা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এই টাকাটা কেন লাগতেছে। উনি বললো যে আমাদের মামলা করতে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে, এইটার মানি আমরা হচ্ছে আসলে থানা থেকে পাই না, আমরা হচ্ছে আসামি পক্ষ বা যারা আছে তাদের থেকে নিতে হয়। পরিবারের বক্তব্য, অগ্রগতি না দেখে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তরের আবেদন করা হয় গেল ডিসেম্বরে, কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও তদন্ত ভার বদল হয়নি। এতে বিচার না পাওয়ার শঙ্কা বাড়ছে স্বজনদের। পিবিআইকে হস্তান্তর করার জন্য এসপি বরাবর আমরা এটা অ্যাপ্লিকেশন করে আসি। তার অনেক দিন পরে আমাকে সার্কেল অফিস থেকে ফোন দেওয়া, এসপি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল। পরে আমার কাছ থেকে কিছু এফআইআর কপি এগুলো চাইলো, আমি সব কিছুই দিলাম। পরে তারা এটা বললো যে, আমি বললাম যে এটা প্রসিডিউর কি, বলে যে এটা এখান থেকে সার্কেল অফিসে যাবে, সার্কেল স্যার এটা আবার এসপি অফিসে পাঠাবে, এই প্রসিডিউরে এসপি স্যার এটা মানে সিস্টেম অনুযায়ী এটা হ্যান্ডওভার হয়ে যাবে। ওই বাসায় হলো আপনার আমরা প্রায় 8 মাস যাবৎ এই মানে বাসা ভাড়া দিয়ে আসি, যে নতুন তদন্ত সংস্থা এটাকে হয়তো মানে আসবে। সবটি তো আর হারাইছে না, একটা নাইলে হারাইছে, আর বাকি যে 2-3টা ফুটেজ আছে হেডি তো ক্লিয়ার, এটা দেখে বার করেন। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত নম্বরটি যাচাইয়ে ফোন করা হলে তা কেটে দেন ব্যবহারকারী। এরপর মামলার তদন্ত কর্মকর্তার সরকারি নম্বর থেকে যমুনার কাছে হোয়াটসঅ্যাপে ফোন আসে। অভিযোগের বিষয় জিজ্ঞেস করলে তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার কথা স্বীকার করেন তিনি। টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেননি। অন্যদিকে ঘুষ লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। জিজ্ঞেস করেন তাদের কাছ থেকে আমি একটা টাকা চাইছি কিনা, যে আমি ভাই আমাকে টাকা দিতে হবে, হ্যাঁ দেন। তারা পরে তদন্তের স্বার্থে আমাকে বলো যে ভাই বুড়িচঙ্গে যাইতে হবে, ওইখানে ফুটেজ দেখা গেছে, সেই ফুটেজ দেখে কিছুই পাই না, বুড়িচঙ্গে দেখে কিছু পাইনি। তবে তারা আমাকে গাড়ি ভাড়া দিতে, এখন আমি কি মানে এটাও কি আমার অপরাধ? তবে তারা যে এটা দিছে যে সিসিটিভি ফুটেজ হারা গেছে, এটা আসলে ভুল। পিবিআইতে তো আনুষ্ঠানিকভাবে এখনো যায় না, এটার মতো আমাদের প্রক্রিয়া আছে। ধরেন ওই যদি মামলা নিতে চায়, আমরা আমাদের একটা রিপোর্ট পাঠাই, ওই রিপোর্ট আবার হেডকোয়ার্টার থেকে অনুমোদন হয়। একদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দীর্ঘসূত্রতা, তার উপর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তদন্তের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। ভুক্তভোগী পরিবারের একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।